তো এইভাবে এই সময় টাইমটাতেই আমরা চলতে থাকি, দেখি তারপর কি হয়। দেখেন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, গত ক্লাসে আমরা দুইটা ক্লাস পর পর ভার্ব নিয়ে কথা বলেছিলাম, এবং ভার্ব থেকেই যে ভার্বের পরেই যেটার বেশি প্রাধান্য পাবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো ভয়েস আমরা কয়েকটা ক্লাসে বিগত দিনে দেখেছি, কিন্তু এখন আমরা নতুন যে আইটেম, নতুন যে নিয়মগুলো আছে এটা দেখব, গ্রামার শিখবো এবং প্রেজেন্টেশন দিব। আমরা যে আমাদের নির্ধারিত কোনো টপিক যদি থেকে থাকে এইটার উপরে প্রেজেন্টেশন দিব। তো আমরা প্রথমে একটু ভয়েস চেঞ্জটা দেখতে থাকি, সবাই দেখেন প্লিজ। আমরা ভয়েসটা কিভাবে করব? আমরা কিন্তু ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় ভয়েস চেঞ্জ শিখছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েসের ব্যবহার। প্যাসিভ ভয়েসের ব্যবহার। ওকে। কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে করে থাকে। দেখবেন, আই ইট রাইস, আমি ভাত খাই। সুমন স্কুলে যায়, তারা বাজারে যায়, সে ঘুড়ি উড়ায়, এগুলো কিন্তু সাবজেক্ট নিজে করে। আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই কাজগুলা কিন্তু নিজে নিজে হয় না, এটা কি হয়, অন্যের দ্বারা সম্পন্ন হয়ে থাকে। তো এই যে নিজে না করে, সাবজেক্ট নিজে না করে যখন অপরের দ্বারা কোনো কাজ হয়ে থাকে, তখন এই ধরনের বাক্যগুলা কিন্তু আমরা ডিরেক্টলি অ্যাক্টিভের মাধ্যমে করতে পারবো না। আমাদের এখানে এই জন্য দুই প্রকার কিন্তু ভয়েস চেঞ্জের ব্যবস্থা করা হয়েছে, অন ইজ অ্যাক্টিভ অ্যান্ড অন ইজ প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ, এই দুইটা জায়গা কিন্তু আমরা খুব ভালোভাবে একটু দেখবো। ভয়েস চেঞ্জ না পারলে আমরা অনেক কথা বলতে পারি না, অনেক জায়গায় কিন্তু আমাদেরকে আটকে যেতে হয়। স্পোকেন ইংলিশ বলেন, রিটেন ইংলিশ বলেন, সব জায়গা থেকে কিন্তু এই জায়গাটার আমাদের গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে ভয়েস। তো এখানে আমি কি বলেছি? এখানে আমি বলেছি যে ভয়েসটা দেখেন, ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যেখানে সাবজেক্ট, যেখানে সাবজেক্ট, জাস্ট ওয়েট এ মিনিট, যেখানে সাবজেক্ট সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে পারে, তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যেখানে অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যেটাই সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে না এটা হচ্ছে প্যাসিভ মুডে করতে হবে। তো আমরা এই জায়গাটা আরো একটু ভালোভাবে দেখতে পাবো এখানে, যে এক্সাম্পল দেখি, হি রিডস আ বুক, তারপর রয়েছে হি ড্রিউ আ পিকচার, ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক। উপরে তিনটি বাক্যের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সাবজেক্ট এখানে দেখেন হি, সি এবং ইউ, এরা কিন্তু ডিরেক্ট এখানে বসে গিয়েছে, সক্রিয় রয়েছে, এই জন্য কিন্তু এরা অ্যাক্টিভ। এই সেন্টেন্স গুলো প্যাসিভ হলে কেমন হবে? প্যাসিভ এর সঙ্গে এর এক্সাম্পল গুলো একটু লক্ষ্য করা যাক। প্যাসিভ ভয়েস দেখেন, প্যাসিভ মানেই কিন্তু একটু ঘুরানো, প্যাসিভ। আমরা বলি না, তার একটা প্রতি মাসে বিরাট প্যাসিভ ইনকাম রয়েছে। অর্থাৎ অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় বাচ্য, সাবজেক্ট যেখানে সক্রিয় থাকবে। আর প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে কর্মবাচ্য, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য, যেখানে কর্মপ্রধান হবে, প্রাধান্য পাবে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা কিসের ভাবে করতে হবে? প্যাসিভ ভয়েস। হ্যার ইউ ক্যান সি, সাবজেক্ট নিজে না, নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকবে, যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হবে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। কেমন দেখেন, একটা বই রহিমের দ্বারা পড়া হয়, একটা বই তার দ্বারা পড়া হয়, এখানে কি লিখেছি? আ বুক ইজ রেড বাই হিম। আ বুক ইজ রেড বাই হিম, তার দ্বারা একটা বই পড়া হয়। আ পিকচার অজ ড্রন বাই হার। আ পিকচার, একটি ছবি, অজ ড্রন আঁকা হয়েছিল, বাই হার তার দ্বারা। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। লক্ষণীয়, উপরের তিনটি বিষয় কিন্তু প্যাসিভ মোড। দেখবেন, এই যে তিনটা বাক্য আমি বললাম না, এখানে কিন্তু কোথাও প্রথমে আপনি সাবজেক্ট পাবেন না। এখানে কি বলছি, এখানে কিন্তু আপনি সাবজেক্ট পাবেন না। কেন পাবেন না? এই যে জায়গাগুলা, এখানে সব জায়গায় কিন্তু অবজেক্ট বা কর্ম। দেখেন, এ বুক, এই বুকটা কিন্তু, আমি এই যে বাক্যটা লিখেছি, এ বুক ইজ রেড বাই হিম, এটার অ্যাক্টিভ কেমন হতো? হি, হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। সে স্কুলে যায়, সে তাস খেলে, সে ফুটবল খেলে। দেখেন, এখানে ফুটবল খেলে, ফুটবলটা কিসের ভূমিকায় ছিল? অবজেক্ট। ফুটবলটা অবজেক্টে ছিল, বই, সে বই পড়ে। তাহলে এই যে কে পড়ে? সে। অর্থাৎ এখানে সে হচ্ছে কর্তা, এটা বাক্যের প্রথমে থাকবে, এই জন্য এটা অ্যাক্টিভ। কিন্তু যখন সে বই পড়ে, বইটা হচ্ছে প্যাসিভ।
বইটা হচ্ছে এখানে অর্থাৎ কর্ম। আর কর্ম যখন প্রথমে আসবে, অবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় বসে যাবে, তখন সেটা আমরা প্যাসিভ ভয়েস বলবো। সাবজেক্ট নিজে করবে না, অবজেক্টকে দিয়ে কাজ করাবে। কেমন দেখেন, আ বুক ইজ রেড বাই হিম, বইটা তার দ্বারাই পড়া হয়। এখানে কিন্তু প্রাধান্য পাচ্ছে বই, এখানে হি অর্থাৎ সে কিন্তু প্রাধান্য পাচ্ছে না। অ্যাক্টিভে কি ছিল, হি রিডস এ বুক। তাই বলছে উপরের তিনটি বাক্যই প্যাসিভ ভয়েস, কেননা প্রথম বাক্যে সাবজেক্ট এ বুক কিছুই করছে না, বরং বইটিকে পড়া হচ্ছে অন্যের দ্বারা। বইটিকে কে পড়ছে, হি। হি নামক একটা সাবজেক্ট, কিন্তু এখানে সে সাবজেক্টের ভূমিকায় থাকলো না, সে একেবারে শেষে গিয়ে নিষ্ক্রিয় হয়ে গেল। আ বুক ইজ রেড বাই হিম, তার দ্বারা একটা বই পড়া হয়। এত কথার সার কথা হচ্ছে, সাবজেক্ট বা কর্তা যখন নিজে উপস্থিত থেকে নিজের কাজ নিজে করবে, তখন অ্যাক্টিভ ভয়েস। আর যখন সাবজেক্ট বা কর্তা নিজের কাজ নিজে করবে না, তখন সেটা প্যাসিভ মুডে হবে। বরং বইটিকে পড়া হচ্ছে অন্যের দ্বারা, কেননা প্রথম বাক্যে সাবজেক্ট আ বুক কিছুই করছে না, দ্বিতীয় বাক্যে আ পিকচার কিছুই করছে না, বরং একটি ছবিকে আঁকা হচ্ছে অন্যের দ্বারা। এই যে বাক্যটা দেখেন, এ পিকচার ওয়াজ ড্রন বাই হার, অর্থাৎ তার দ্বারা একটা ছবি আঁকা হয়েছিল। আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, তার দ্বারা একটা ছবি আঁকা হয়েছিল। কি বললাম, এখানে ছবি কি নিজে নিজে আঁকতে পারে, পারে না, এটা কেউ না কেউ করে, কারো দ্বারাই কিন্তু এটা করা হয়। তো এই যে সাবজেক্ট এখানে এসে যাচ্ছে, এটা নিষ্ক্রিয় সাবজেক্ট, নিজে কোনো কিছু করতে পারে না, কারো দ্বারাই করা হয়, কিন্তু যে করে তার প্রাধান্যটা বেশি থাকে না। এই জন্য এগুলোকে বলা হয় কর্মবাচ্য। যদি বলা হয় সে একটি ছবি আঁকে, এই বাক্যের কর্ম কোনটি, ছবি। তো এটা কর্ম, এই প্যাসিভ ভয়েসে কর্ম একেবারে সর্বপ্রথমে এসে বসে যাবে। এই জন্য এই বাক্যগুলোর নাম হয়েছে কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্মবাচ্য। বরং একটি ছবিকে আঁকা হচ্ছে অন্যের দ্বারা, তৃতীয় বাক্যে দা ওয়ার্ক কিছুই করছে না, বরং কাজটি করা হচ্ছে অন্যের দ্বারা। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ তথ্য, প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এই লাইনটা আপনারা সবাই একটু মনে রাখবেন, কি বললাম, প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, মনে আছে তো, ভার্বের ভি3। শুধু ট্রানজেটিভ ভার্ব, ভার্ব প্লাস অবজেক্টের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। এই কথাটা আপনারা অনেক গ্রামার বইতে পাবেন না, এখানে কিন্তু আমরা তুলে ধরেছি কথাটা। কি বললাম, শুধু ট্রানজেটিভ ভার্ব, সকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার, যে বাক্যে অবজেক্ট বা কর্ম থাকে, ভার্ব প্লাস অবজেক্ট থাকে, এই ধরনের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ হয়ে থাকে। ভার্ব প্লাস কি থাকে, অবজেক্ট থাকে। দেখেন, আমি একটু রিপিট হচ্ছিল, এই জন্য মিউট করে দিচ্ছিলাম। আপনারা এখানে প্রশ্ন করবেন, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন করুন। দিচ্ছি, নিচে এক্সাম্পল পাবেন। দুইটা কথা মনে রাখবেন, ভয়েস চেঞ্জ করতে গেলেই বি ভার্ব থাকবে। বি ভার্ব আপনাদের নিশ্চয়ই মনে আছে, এম ইজ আর অজয়ার বি বিন বিং, এম ইজ আর অজয়ার বি বিন বিং, এগুলা কিন্তু থাকবে। প্লাস যে ভার্বটা থাকবে, মূল ভার্ব, ওই ভার্বের ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। একটু উদাহরণ দেখায় আসি। যেমন এ পিকচার ইজ ড্রন বাই হার, এই ড্রন কথাটা কিন্তু ভি3, এই কথাটা কিন্তু ভি3, এটা কোথা থেকে আসলো, ড্র থেকে। ড্র, ড্রিউ, ড্রন। তো মনে রাখবেন, ভয়েস চেঞ্জ করতে গেলে বেশিরভাগ জায়গায় এই ভার্বের ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। ভার্বের কি ব্যবহার করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, অ্যাক্টিভ থেকে আমরা এখন প্যাসিভ করব। তো সেই নিয়মগুলো আমরা একটু পড়ে ফেলবো, যে কিভাবে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করতে পারি। তো এটা কে পড়বেন, মিতা আফরোজ, আপনি একটু পড়েন, আমরা শুনি, পারবেন? অথবা শারমিন। জি ভাইয়া। হ্যাঁ, এটা একটু পড়ে ফেলেন, এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। কোনো কাজে আছেন, কাজে থাকলে আমি পড়ে দেই, বা আপনি পড়তে পারলে ভালো হয় যদি হাতে। এটা পড়েন, অ্যাক্টিভ হ্যাঁ, থেকে প্যাসিভের নিয়ম। হুম, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, হুম, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্লাস অতিরিক্ত অর্থ এক্সটেনশন বসাতে হবে যদি থাকে, ইয়েস, প্রিপোজিশন বা অথবা উইথ অবলিক এট অবলিক ইন অবলিক ফ্রম ইটিসি বসবে। বসবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। থ্যাংক ইউ। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম, এই জায়গাটা আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। কেমন, সাবজেক্টের অবজেক্ট ফর্ম, এই যে বাক্যটা আমরা একটু দেখি। যেমন
এ বুক ইজ রেড বাই হিম, এই বাক্যটার অ্যাক্টিভ ভয়েস কি ছিল? অ্যাক্টিভ ছিল হি রিডস এ বুক। হি, READS, হি রিডস আ বুক। এইটা ছিল কিন্তু আমার অ্যাক্টিভের বাক্য, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। এই বাক্যটার প্যাসিভ হলো কি? আ বুক ইজ রেড বাই হিম। দেখেন, এই হি রিডস এ বুক, সে একটা বই পড়ে, এই বাক্যে এ বুক এইটা কিন্তু অবজেক্ট ছিল। আর প্যাসিভ ভয়েস করার সময় এই অবজেক্টটাকে আমি সাবজেক্টের জায়গায় বসালাম, অর্থাৎ এইটা এখানে সাবজেক্ট হয়ে গেল। কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। হি রিডস এ বুক, এই এ বুক এই বাক্যে অবজেক্ট নাম ধারণ করেছিল, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় এইটা সাবজেক্ট নাম ধারণ করেছে। অর্থাৎ দেখবেন, আপনি এখন স্টুডেন্ট, আমি একজন কলেজের ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি যখন হাই স্কুল কলেজে চাকরি পাবো, এই স্টুডেন্ট আমি কিন্তু আবার শিক্ষক হয়ে যাব, ছাত্র শিক্ষক হয়ে গেল। এখানেও কথাটা সেইভাবে তুলনা দেওয়া যায়। অবজেক্টটা অ্যাক্টিভ বাক্যে যে ব্যক্তি অবজেক্ট, প্যাসিভে ওই ব্যক্তির নাম হয়ে যাবে সাবজেক্ট। অর্থাৎ এখানে সেই কথাটা বলা হয়েছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হয়। ভয়েস চেঞ্জের সাবজেক্ট অবজেক্টের ফর্ম সমূহ। এখানে দেখেন, আমি যে উদাহরণটা দিয়েছি, এখানে আর একটু ব্যতিক্রম উদাহরণ। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে মি। যেমন এখানে কি উদাহরণ দেওয়া আছে? আমরা একটু দেখতে পারি। না, এখানে উদাহরণটা দেওয়া নেই। আই দিয়ে যদি কোনো বাক্য বলি, তখন কিন্তু আই এর পরে অবজেক্টিভ ফর্ম প্যাসিভ ভয়েসে মি এর ব্যবহার করতে হবে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটার প্যাসিভ ভয়েস কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। এটার প্যাসিভ মুড কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। এই মি কোন জায়গা থেকে আসলাম? মি হচ্ছে এই আই যে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম এসেছে মি। দে থাকলে দেম বসবে, হি থাকলে হিম বসবে, উই থাকলে আজ বসবে, ইউ থাকলে ইউ বসে যায়, সি থাকলে হার হয়, ইট থাকলে ইট হয়, এবং কোনো নাম থাকলে উক্ত নাম বসে যায়। করিম, রহিম, রনি, কোনো নাম যদি থাকে, রিতা, রিনা, সেই নামটা দেয়ার ইজ নো চেঞ্জ, এই নামটা কিন্তু এখানে বসে যাবে। হিয়ার ইউ ক্যান সি, এই যে সাবজেক্টের অবজেক্ট চেঞ্জ, এই চারটা আপনারা একটু মুখস্থ করবেন। আই থাকলে কি বসে? মি। দে থাকলে কি বসে? দেম। হি থাকলে কি বসে? হিম। কোনো নাম থাকলে নাম বসে যায়। আর এটা কি প্রথমে বসবে মিটা না না, লাস্ট? মি প্রথমে বসবে কি শেষে বসবে এটা লক্ষ্য করেন। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে প্রথমে কে বসেছে? আই। এইটা কোন বাক্য? অ্যাক্টিভ। কিন্তু যখন আপনি প্যাসিভ করবেন, তখন এই আই থাকবে না, আই এর পরিবর্তে মি আসবে, এই মিটা কিন্তু শেষে চলে যাবে। মি ইট রাইস এটা হয় না, রাইস ইজ ইটেন বাই মি। এমন অ্যাক্টিভ ভয়েসে যেমন প্রথমে আপনি আই বসাচ্ছেন সাবজেক্ট, কিন্তু এই মিটাকে বসাতে গেলে এইটা একেবারে শেষে বসাতে হবে বাক্যের। আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল আমার দ্বারা খেলা হয়। আই ক্যাচ এ ফিশ, আমি একটি মাছ ধরি, একটি মাছ আমার দ্বারা ধরা হয়। আ ফিশ ইজ কট বাই মি। অর্থাৎ এই অবজেক্টিভ ফর্ম তাহলে কোথায় চলে যাবে বলেন? শেষে চলে যাবে। কোথায় চলে যাবে? শেষে বসবে। হ্যাঁ, এই বাক্যগুলো একটু মনে রাখেন। টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের বি ভার্ব সমূহ দেখেন। টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের বি ভার্ব সমূহ, টেন্স অনুসারে প্যাসিভ ভয়েসে কোনটায় কোন বি ভার্ব বসবে, এটা আপনাদের একেবারে টানা মুখস্থ করতে হবে। অ্যাক্টিভের সেন্স আর প্যাসিভের টেন্স। অ্যাক্টিভে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাক্টিভের একটা বাক্য বলেন তো, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, কেমন? আই ইট রাইস, আমি ভাত খাই, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্বের ভি ওয়ান ফর্ম, আর রাইস হচ্ছে অবজেক্ট। প্যাসিভ মুডে এটা কি হয়ে যাবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। কেমন? আই ইট রাইস, এটার ভয়েস চেঞ্জ বলেন কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। অর্থাৎ রাইসটা এখানে সাবজেক্ট হলো, সাবজেক্ট অনুসারে অ্যামিজার, এখানে তিনটা একসঙ্গে বসানো যায় না, যে কোনো একটা বসাতে হয়। তাহলে রাইসের পর ইজ বসেছে, রাইস ইজ। আর ইট ভার্বের ভি থ্রি হচ্ছে ইটেন, রাইস ইজ ইটেন, আর তারপর অবজেক্ট বসেছে বাই মি।
তাহলে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা পেরে গেলাম কিভাবে। নিজে নিজে একটা বাক্য বলেন, সে ক্রিকেট খেলে, হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। ঠিক আছে। দেখেন এখানে কিভাবে, এখানে গঠন প্রণালী কিন্তু হি হচ্ছে সাবজেক্ট, আর প্লেস এটা কিন্তু মানে ভার্বের ভি অন ফর্ম, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এই বাক্যটা কোন টেন্সে আছে, হি প্লেস ক্রিকেট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যখন অ্যাক্টিভের এই বাক্যকে প্যাসিভ করতে যাব, তখন কি আসবে, সাবজেক্ট আসবে, সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর আসবে, মূল ভার্বের ভি থ্রি বসবে, প্লাস অবজেক্ট বসবে। এতদূর যদি মনে না থাকে এটা মনে রাখবেন, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আই প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই মি। তো দেখেন এই যে প্যাসিভ করার সময় ক্রিকেট ইজ প্লেড, এই সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসাতে হবে, প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। এই যে এখানে চার্টটা দেওয়া আছে না, এই চার্টটা যে যত দ্রুত বুঝে বুঝে মুখস্থ করতে পারবে, তার কিন্তু ভাষাটা প্যাসিভ ভয়েসটা দ্রুত ক্লিয়ার হবে। অ্যাম আই রাইট? কিভাবে দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এইবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি থাকে এইগুলো আমরা একটু দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন দেখি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আমরা প্রত্যেকে জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এইটা গঠন প্রণালী। কেমন, আপনার একটা বাক্য বলেন তো, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য বলেছি। এই বাক্যটাকে আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না? আমাদের দেখা যাচ্ছে। যাচ্ছে? আচ্ছা, যার দেখা যাচ্ছে না একটু লিভ নিয়ে আবার জয়েন দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়ে থাকে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দেখেন আমি পার্পল কালার করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই অ্যাম ইটিং রাইস, অ্যাক্টিভের একটা, হ্যাঁ হ্যাঁ কিছু বলবেন? না, পার্পল কালারটা একটু গাঢ় একটু। ও কম দেখা যায়, আচ্ছা তাহলে এটা চেঞ্জ করে দেওয়া যায়। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কালার কোনটা বেশি ভালো হয় বলেন তো, গ্রিন নাকি এই, হ্যাঁ, ঠিক। গ্রিনটা ঠিক আছে? পেস্ট একটু চোখে পড়ে তাই না? বেশি একটু বেশি, হলুদটাও বেশি। খারাপ। আচ্ছা গ্রিন কালার লাল, থাক, হ্যাঁ। লালটা আরো খারাপ। আরো খারাপ, গ্রিন থাক, হ্যাঁ গ্রিন, এটা আমাদের চোখের জন্য খুব উপকারী হয়, যাদের চোখের সমস্যা সবুজ রং দেখলে ভালো হয়, এটা ডাক্তাররা বলে। যাই হোক, তো এখানে কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য বলি, আই অ্যাম ইটিং রাইস, এটার প্যাসিভ ভয়েস হবে রাইস ইজ বিং ইটেন বাই মি। কিভাবে করবেন দেখেন, এই যে সাবজেক্ট, সাবজেক্ট কি রাইস, তারপর অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং, যে কোনো একটা বসাতে হবে সাবজেক্ট অনুসারে। সব সময় মনে রাখবেন প্যাসিভ মুডে ভার্বের ভি থ্রি বসে। তাহলে রাইস ইজ বিং ইটেন, রাইস ইজ বিং ইটেন, তারপর অবজেক্ট কি বসবে, বাই মি। তো এই চার্টটা আপনারা কাইন্ডলি একটু আগামী দিনের জন্য এটা হোমওয়ার্ক থাকবে, এই চার্টটা মুখস্থ করে ফেলবেন, বুঝে বুঝে মুখস্থ করবেন। এর পাশে একটু বাক্য লিখে নেবেন, যেমন পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা একটু দেখেন, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কেমন হয়, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। এইটা যদি হয় তাহলে এর ভয়েস চেঞ্জ প্যাসিভ কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন আই এট রাইস, ইট এর ভি টু হচ্ছে এট, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আর এইটার প্যাসিভ মুড কি হবে, রাইস অজ রাইট। ইটেন বাই মি। এই যে দেখেন এখানে দিয়েছি রাইস অজ ইটেন বাই মি, কেন অজ আসবে, আমার নিয়মে বলছে কি, পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ কে প্যাসিভ করতে গেলে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসে, তারপর ভার্বের ভি থ্রি বসে, তারপর অবজেক্ট বসে। এই নিয়মটা আপনারা যতটা কঠিন ভাবতেছেন মোটেই কঠিন না। রাইট ওয়াজ ইটেন রাইস ওয়াজ ইটেন বাই মি, ইটেন কেন দিবেন, প্যাসিভ ভয়েসে সব, থ্রি। হ্যাঁ ভি থ্রি, এই যে বুঝে গেছেন। এইভাবে চার্টটা একটু মুখস্থ করবেন। এইবার খুবই সহজ একটা রুল দেখাচ্ছি, এটা জানলে আমাদের স্পোকেন ইংলিশটা খুবই সহজ হয়। কেমন, যত মডাল ভার্ব রয়েছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, বি, গোয়িং টু, অট টু, এরপর প্যাসিভ ভয়েসে একটি বি ভার্ব যুক্ত হয়। সহজে বলে দেই, এই মডাল ভার্ব যদি থাকে এরপরে শুধুমাত্র একটা বি ভার্ব যোগ করতে হয়, এরপরে শুধুমাত্র একটা কি যোগ করতে হয়, বি ভার্ব যোগ করতে হয়। কেমন, আমরা একটু দেখে আসি। যেমন দেখেন,
আচ্ছা, এখানে এক্সাম্পলটা ওইভাবে দেওয়া হয়নি, এটা পরে দেওয়া থাকবে। যেমন এখানে যদি আমি এই মডাল ভার্ব দিয়ে একটা ভয়েস চেঞ্জ করতে চাই, এটা এইভাবে লেখা যায়, যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক। আই ক্যান ডু দা ওয়ার্ক, WORK। দেখেন, আই ক্যান ডু দা ওয়ার্ক, এখানে দুইটা ভার্ব আছে না, ক্যান একটি ভার্ব, ডু একটি ভার্ব। তো এই যে ক্যান ভার্ব, এটাকে বলা হচ্ছে মডাল ভার্ব। এটাকে কি বলা হচ্ছে? মডাল ভার্ব। তো আমার রুল বলছে সকল মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড যা কিছু আছে, এরপর প্যাসিভ ভয়েসে একটি বি ভার্ব যুক্ত করতে হয়। হিয়ার ইউ ক্যান সি আই ক্যান ডু দা ওয়ার্ক, এইটার ভয়েস চেঞ্জ করতে গেলে হবে দা ওয়ার্ক, দা, WORK, দা ওয়ার্ক। এই ক্যান থাকলে এরপর শুধু একটা বি যোগ করতে হবে, ক্যান বি। একেবারে সহজ, দা ওয়ার্ক ক্যান বি। আর ওই যে বলেছি ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভে বেশিরভাগ জায়গায় V3 বসবে, তাহলে দা ওয়ার্ক ক্যান বি ডু হবে না, এই ডু ভার্বের V3 ডান হবে। দেখেছেন? তাহলে কি জন্য আমাদের ভার্ব ফর্ম মুখস্থ করা লাগে? আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম, ওই 5টা করে, 5টা না পারেন 3টা করে ভার্ব ফর্ম মুখস্থ করতেই হবে। আই ক্যান ডু দা ওয়ার্ক, দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। দেখেছেন? তাহলে এখানে কি হলো, এখানে আমি শুধু এতটুকু পার্থক্য করলাম, ক্যান থাকলে ক্যান বি বসে যাবে, অর্থাৎ ওর পরে শুধু একটা অতিরিক্ত বি যোগ করতে হবে। আই ক্যান ডু দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। দা ওয়ার্ক ক্যান বি, DONT। এটা কি রুটস এর হ্যাঁ, রুলস এর জন্য বি। ক্যান থাকলে মডাল ভার্বে এই শুধু ক্যান না, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট যাই থাকুক অ্যাক্টিভে, প্যাসিভে ওর পরে শুধু বি যোগ করতে হবে। আই ক্যান ডু দা ওয়ার্ক, যেমন আই ক্যান হ্যাভ। হ্যাভ থাকলে, ওখানে হ্যাভ থাকলে আবার একটু আলাদা, হ্যাভ থাকলে, এই হ্যাভ টু থাকলে এটা আবার আলাদা হবে। বি গোয়িং টু, ওয়াট টু, এটার কিছু কিছু রুল একটু দেখাচ্ছি, নিচেই দেখেন। যেমন এই যে হ্যাভ টু বলেছে, এখানে হ্যাভ টু বি ডান এমন হবে, এখানে শুধু হ্যাভ বি ডান হবে না। হ্যাভ বিন, আবার ওটা কিন্তু টেন্সের ভিতরে চলে গেল, কিন্তু হ্যাভ টু বি ডান এটা হতে পারে। আচ্ছা, তারপর দেখেন এখানে কি বলছে, অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। প্যাসিভে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস অ্যামিজার প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। খুব সহজে বলি, আই ইট রাইস, এটা কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। দেখেন, নিজে নিজে করেন আপনারা। হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। তাহলে এখানে অবজেক্ট কোনটি? এ বুক। প্যাসিভ ভয়েসে এটা সামনে চলে আসবে না, তাহলে সামনে আমি প্রথমে লিখলাম এ বুক। এরপর এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে প্যাসিভ করার সময় কি কি ভার্ব লাগে? এই যে দেখেন এখানে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভে থাকে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। প্যাসিভে গিয়ে সেইটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। তো এখানে দেখেন ঠিক সেইভাবেই হচ্ছে। হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। এ বুক, এইটা হচ্ছে অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গায় বসে গেল, এ বুক। এরপর ওই যে আমার উপরে রুল অনুসারে ইজ বসাতে হবে, কেননা এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমার এই জিনিসগুলো লাগবে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। তো এখানে কি হলো, হি রিডস এ বুক ইজ রিটেন, না, এখানে কিন্তু তাহলে হি রাইটস এ বুক দিতে হবে, এটা ভুল হয়ে গেছে এখানে। রাইটস, WRITES, এবার ঠিক আছে। WRI, দাঁড়ান, দেখেন, হি রাইটস আ বুক, তাহলে প্যাসিভে কি হবে? এ বুক ইজ রিটেন বাই হিম। ডাজ হি হেট দেম, সে কি তাদেরকে ঘৃণা করে? আর দে হেটেড বাই হিম, এই দেখেন দেম, এখানে হিম না, এখানে দে হবে, কিছু কিছু মিস প্রিন্ট হয়েছে, দে হবে, THEY। আপনারা এগুলো একটু বুঝে নেবেন। আচ্ছা, তারপর কি হলো, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, ডাজ হি হেট দেম, সে কি তাদেরকে ঘৃণা করে? আর দে হেটেড বাই, ও, তাহলে এখানে হিম তো ঠিক ছিল, HIM। অর্থাৎ এখানে সাবজেক্ট এবং অবজেক্ট এটা আপনাকে পরিবর্তন করা বুঝতে হবে। হিম কোন জায়গা থেকে আনলাম? এই যে দেখেন এখানে হি আছে না,
যার কারণে কিন্তু আমাকে এখানে হিম আনতে হয়েছে, হি থেকে হিম। এই চারটা অবশ্যই মুখস্থ করবেন, এই চারটাও মুখস্থ করবেন। আই থাকলে মি, দে থাকলে দেম, হি থাকলে হিম, কোনো নাম থাকলে কোনো নাম বসে যায়, উই থাকলে আস বসে যায়, ইউ থাকলে ইউ বসে যায়, সি থাকলে হার, ইট থাকলে ইট। এটা একটু মুখস্থর মতো করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রাথমিক রুলটি সর্বদা মনে রাখতে হবে। যেখানে বলা ছিল প্যাসিভ করার ক্ষেত্রে অ্যাক্টিভ এর অবজেক্টটি সাবজেক্ট টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভি থ্রি, অতিরিক্ত অংশ যদি থাকে বাই প্লাস অ্যাক্টিভে যা সাবজেক্টে থাকে প্যাসিভে তা অবজেক্ট হবে। যেমন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে কি থাকে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। একটা বাক্য বলি, হি ইজ রাইটিং মি আ লেটার, সে আমাকে একটা চিঠি লিখছে, সে আমাকে একটা চিঠি লিখছে। তো এটার প্যাসিভ কি হবে? এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। এটা কেন হলো কেউ ব্যাখ্যা দিতে পারবেন? এই যে হি ইজ রাইটিং মি আ লেটার আর পরে এ লেটার ইজ বিং রিটেন মি বাই হিম। তার প্রেসিড করার সময় এ লেটার ইজ বিং রিটেন রিটেন মি বাই হিম, তার দ্বারা একটা চিঠি আমাকে লেখা হচ্ছে। এটা প্যাসিভ ভয়েসের বেলায় ওই অ্যাক্টিভ ভয়েসে ভার্ব প্লাস আইএনজি হয়, তো এখানে ভার্ব প্লাস আইএনজি না হয়ে বিং বসতেছে আমাদের বি ভার্বের পরে। থ্যাংক ইউ, একেবারে সঠিক উত্তর দিয়েছেন। আমি একটু সাজিয়ে বলি কথাগুলা। এই বা প্রথম অ্যাক্টিভ বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। তো ঠিক একই রকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, হি ইজ রাইটিং মি এ লেটার, সে আমাকে একটা চিঠি লিখছে, আমার বান্ধবী বা আমার বন্ধু। আর এইটার প্যাসিভ কি হবে? এই দেখেন অ্যাক্টিভে যেটা অবজেক্ট ছিল এ লেটার, এটা প্যাসিভে প্রথমে চলে আসলো সাবজেক্টের জায়গায় এ লেটার। এরপর এখানে ইজ বিং, অ্যামবিং, আরবিং আনতে হয়। তো এ লেটারের পরে কখনো আরবিংও হয় না, অ্যামবিংও হয় না। তো সেই নিয়ম অনুসারে এ লেটার ইজ বিং। এরপরে আমরা জানি প্যাসিভ ভয়েসে সবসময় ভি থ্রি বসে, তাহলে এ লেটার ইজ বিং রিটেন। তারপর কি কাকে লিখছে? মি, বাই হিম, অর্থাৎ তার দ্বারা আমার কাছে একটা চিঠি লেখা হচ্ছে। এই মিটা শেষে দিলেও হয়, এ লেটার ইজ বিং রিটেন বাই হিম মি। তো মিটা শেষে দিলে ভালো শোনা যায় না, এটা শ্রুতি মধুর করার জন্য এই মাঝখানে রাখা হয়েছে। এ লেটার ইজ বিং রিটেন মি বাই হিম, এ লেটার ইজ বিং রিটেন মি বাই হিম। অ্যাক্টিভে কি? দে আর প্লেইং টেবিল টেনিস, তারা টেবিল টেনিস খেলিতেছে। প্যাসিভে কি হবে? টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। এখন আপনারা বলেন তো, আমি যা শিখাইয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য যদি বলি রুমা ইজ প্লেইং ফুটবল, রুমা ইজ প্লেইং ফুটবল, এই বাক্যটা প্যাসিভে কি হবে? এনিওয়ান ক্যান সে? নুরি, আপনি পারবেন? রুমা ইজ প্লেইং ফুটবল, রুমা ফুটবল খেলিতেছে, এটার প্যাসিভ কি হবে? প্রত্যেকে এক একটা করে বলবেন। এইটা উনি যদি না পারে তাহলে অন্য কারো কাছে আমি চলে যাব, দেখেন আপনারা পারেন কিনা। রুমা ইজ প্লেইং ফুটবল। এই একই নিয়মে বলেন, এই নিয়মে এখানে উপরে দেখেন স্ট্রাকচার দেওয়া আছে, এই নিয়ম অনুসারে আপনারা করতে পারবেন। ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল ইজ বিং প্লেড বাই রুমা। যদি বলা হয় রনি ইজ ক্যাচিং ফিশ, রনি ইজ ক্যাচিং এ ফিশ, রনি একটা মাছ ধরিতেছে, এটার প্যাসিভ কি হবে? এনিওয়ান ক্যান সে? হ্যাঁ, হ্যাঁ বলেন, একেবারে সহজ। আমরা কি করতে হচ্ছে? রনি ইজ ক্যাচিং এ ফিশ, রনি ইজ ক্যাচিং এ ফিশ। ফিশ, ফিশ ইজ বিং কট, ক্যাচেড, হ্যাঁ ক্যাচেস সরি, না কট। caught, caught by Ronnie. ইয়েস, এ ফিশ ইজ বিং কট বাই রনি। কিন্তু এখানে যদি বলি রনি ইজ ক্যাচিং মেনি ফিশেস, তখন কিন্তু আর ইজবিং থাকবে নাকি অ্যামবিং হবে না আরবিং হবে? তখন কিন্তু ওখানে আরবিং দিতে হবে, মেনি ফিশেস। ইয়েস, মেনি ফিশেস আর বিং কট বাই রনি। এখানে আপনারা ক্যাসেস বলছেন অনেকে, কিন্তু কট দিতে হবে কেন? প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের ভি থ্রি ব্যবহার করব, প্যাসিভ ভয়েসে
সর্বদা ভার্বের V3 ফর্ম ব্যবহার করব। এটা একটু মনে রাখতে হবে। দেখেন এই জায়গাটা আমি একটু উত্তরণ করে চলে যাই। হি ইজ হেল্পিং দ্য ম্যান ইজ বিং হেল্পড বাই হিম। ইজ হি হেল্পিং দ্য ম্যান? দেখেন আমরা শুধু অ্যাফার্মেটিভ শিখবো না, আমরা কিন্তু ইন্টারোগেটিভ থেকেও কিভাবে প্যাসিভ মুড করা যায় সেটা শিখবো। ইজ হি হেল্পিং দ্য ম্যান? সে কি লোকটিকে সাহায্য করিতেছে? একটা প্রশ্ন চলে আসে না? এইটাকে প্যাসিভ করতে গেলে কি হবে? ইজ দ্য ম্যান বিং হেল্পড বাই হিম? লোকটি কি তার দ্বারা সাহায্য প্রাপ্ত হচ্ছে? ইজ দ্য ম্যান বিং হেল্পড বাই হিম? অর্থাৎ আমরা কোনো একটা সময় আমার ক্লাসে প্রচুর পরিমাণে আপনাদেরকে প্রায় 10টা ক্লাস নিয়েছিলাম এইটার উপরে, যে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়, এবং এটা ইন্টারোগেটিভ থেকে দেখেন এখানেও কিন্তু তাই। একটা বাক্যকে আপনি অ্যাফার্মেটিভের একটা বাক্য, হি ইজ হেল্পিং দ্য ম্যান, এই বাক্যটাকে নেগেটিভ করা যায়, হি ইজ নট হেল্পিং দ্য ম্যান। এই নেগেটিভ বাক্যটারও কিন্তু প্যাসিভ করা যায়। ইজ নট দ্য ম্যান, ইজ নট দ্য ম্যান বিং হেল্পড বাই হিম? এখানে আমি একটু লিখে দেখাবো। তো দেখেন এই যে অ্যাক্টিভে কি বললাম, ইজ হি হেল্পিং দ্য ম্যান? সে কি লোকটিকে সাহায্য করছে? প্যাসিভে কি হবে? ইজ দ্য ম্যান। সবসময় মনে রাখবেন আমার অ্যাক্টিভের যেটা অবজেক্ট, প্যাসিভে সেটা সাবজেক্ট হবে। ইজ দ্য ম্যান বিং হেল্পড বাই হিম? লোকটি কি তার দ্বারা সাহায্য প্রাপ্ত হচ্ছে? কম্পাউন্ড অক্সিলারি ভার্ব থাকলে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ওয়ার বিং, অস বিং যুক্ত সেন্টেন্স থাকলে ইন্টারোগেটিভ আর নেগেটিভ করার জন্য ইজ প্লাস সাবজেক্ট প্লাস বিং আর ইজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস বিং। এই জায়গাটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেই, এখানে আমাদের প্রত্যেকের খুব ভুল হয়। কি বললাম? কম্পাউন্ড অক্সিলারি। কম্পাউন্ড অক্সিলারি কেমন? অনেক বড় একটা অক্সিলারি ভার্ব থাকবে। হি ইজ হেল্পিং দ্য ম্যান, এখানে দেখেন এই অ্যাক্টিভের একটা বাক্য, এটাকে আমরা ইন্টারোগেটিভ করলাম, ইজ হি হেল্পিং দ্য ম্যান? তো এখানে ইজটা কিন্তু বাক্যের প্রথমে চলে এসেছে। আমরা কি কখনো দেখেছি যে ভার্ব একেবারে বাক্যের প্রথমে বসে? না, দেখিনি। কিন্তু মনে রাখবেন প্রশ্ন করতে গেলে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব একেবারে শুরুতে বসে। আমরা জানি কি সাবজেক্ট শুরুতে বসে না, কিন্তু ভার্বও শুরুতে বসে। যেমন আপনাদেরকে যে কোনো একজনকে আমি বললাম ডু দা সাম, অঙ্কটি করেন, তাহলে এখানে কি প্রথমে ডু আসলো না? ডু তো কোনো সাবজেক্ট না, এটা তো ভার্ব। তো বলা হচ্ছে ইজ হি হেল্পিং দ্য ম্যান? কম্পাউন্ড অক্সিলারি, এই যে অনেক বড়, কম্পাউন্ড মানে যৌগিক, এই ধরনের অক্সিলারি ভার্ব থাকলে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ওয়ার বিং, অস বিং যুক্ত সেন্টেন্স গুলো ইন্টারোগেটিভ আর নেগেটিভ করার জন্য ইজ প্লাস সাবজেক্ট, ইজ প্লাস সাবজেক্ট প্লাস বিং। এই জায়গাটা একটু খেয়াল করেন, ইজ প্লাস সাবজেক্ট প্লাস বিং কিভাবে হয়। এই যে প্রথমে দেখেন ইজ বসেছে, সাবজেক্ট কি দা ম্যান বসেছে, তারপর কি বসেছে? বিং, তারপরে বাদ বাকিটুক এর নিজস্ব গতিতে চলবে। আবার দেখেন ইজ হি হেল্পিং দ্য ম্যান, এখানে একটা কম্পাউন্ড অক্সিলারি ভার্ব রয়েছে। এই দেখেন ইজ প্লাস হেল্পিং, এর মাঝখানে কিন্তু হি বসে গেছে। এর মাঝখানে কি বসেছে? হি। এই ধরনের বাক্যগুলাকে, এই ধরনের ভার্বগুলাকে কম্পাউন্ড অক্সিলারি ভার্ব বলে, অর্থাৎ যৌগিক সাহায্যকারী ক্রিয়া। ইজ হি হেল্পিং দ্য ম্যান, এটার প্যাসিভ মুড কি হবে? ইজ দ্য ম্যান বিং হেল্পড বাই হিম? অর্থাৎ কম্পাউন্ড অক্সিলারি ভার্ব থাকলে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, অস বিং, ওয়ার বিং যুক্ত সেন্টেন্স থাকলে ইন্টারোগেটিভ আর নেগেটিভ করার জন্য প্রথমে সাবজেক্ট আসে। দেখেন এখানে প্রথমে সাবজেক্ট এসেছে ইজ, তারপরে সরি প্রথমে হচ্ছে ইজ থাকবে, তারপর সাবজেক্ট, তারপর বিং। প্রথমে ইজ বসে গেছে, তারপরে সাবজেক্ট কি দা ম্যান, তারপরে বিং বসেছে। আরো একটা নিয়মে হইতে পারে, আরো একটা নিয়ম না, এটা হচ্ছে যখন নেগেটিভ থাকবে তখন নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে বিশেষ করে নেগেটিভ ইন্টারোগেটিভ ইজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস বিং হবে। ইজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস বিং। যদি বলা হয় আই অ্যাম নট ইটিং রাইস, তাহলে কি হবে? এইন্ট আই ইটিং রাইস? এই বাক্যটা আমি একটু লিখে দেই, আপনারা বুঝতে পারবেন না তা না হলে। আই অ্যাম ইটিং রাইস,
আই এম, EATING, আই এম ইটিং রাইস, RICE। দেখেন, আই এম ইটিং রাইস, তাই না? তো এই বাক্যটার নেগেটিভ যদি এইভাবে লিখতাম, আই এম নট ইটিং রাইস, EATING, আই এম নট ইটিং রাইস, RIC। এটার অর্থ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা নেগেটিভ বাক্য, আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। তো দেখেন, এই যে বাক্যটা বললাম, এই বাক্যটাকে আমি যখন প্যাসিভ করব তখন কি হবে? প্রথমে আই এম নট ইটিং রাইস, প্রথমে এখানে ইজ নট আসবে, ইজেন্ট রাইস। দেখেন, IS, ইজ নট, আমি লং ফর্মে লিখলাম, ইজ নট রাইস, RICE, ইজেন্ট রাইস বিং, BEING, ইজেন্ট রাইস বিং ইটেন বাই মি, EATEN, ইটেন বাই মি। দেখেন, খুব ভালোভাবে সহজ হয়ে যাবে বিষয়টা। এখানে কি বললাম? আই অ্যাম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। আর এইটাকে যখন আমি নেগেটিভ করব, মানে প্যাসিভে নিয়ে যাব, তখন কি হবে? প্রথমে কিন্তু ইজেন্ট আসবে। এই সেন্টেন্সটা একটু দেখেন, প্রথমে কি আসবে? ইজেন্ট। দেখেন, প্রথমে ইজেন্ট বসিয়েছি, তারপর সাবজেক্ট আসবে, এখানে সাবজেক্ট কি? রাইস, তারপর বিং দিতে হবে, ইজেন্ট রাইস বিং। আর পরে এই যে ইটেন বাই মি, ওটা তো আপনি অবশ্যই জানেন, এটা তো আপনি বুঝেন। তাহলে আমার পরিবর্তন করতে হবে কতটুক? প্রথমে ইজ নট আনতে হবে, তারপর সাবজেক্ট আনতে হবে, তারপর বিং আনতে হবে, তারপর কি আনতে হবে? বিং আনতে হবে। আই অ্যাম নট ইটিং রাইস, ইজেন্ট রাইস বিং ইটেন বাই মি। অ্যাক্টিভে গঠন সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা কোন টেন্সের কথা বলতেছি? নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। তাহলে প্যাসিভের গঠন কি হবে? দেখেন, রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রহিম তার বাড়ির কাজ শেষ করিয়াছে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হবে? হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। দেখেন, অ্যাক্টিভে থাকবে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট হচ্ছে রহিম, সাবজেক্ট কি? রহিম, এরপরে হ্যাজ বা হ্যাভ, তো রহিমের পরে আমরা জানি হ্যাজ বসে। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্টের একটা বাক্য। এইটাকে প্যাসিভ করেন কি দাঁড়ায়? খুবই সহজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি হবে? দেখেন, অবজেক্টের সাবজেক্ট, তো ওই প্রথম বাক্যে হোমওয়ার্ক এটা অবজেক্ট ছিল, ওইটা সাবজেক্টের জায়গা দখল করলো। এই কথাটা কিন্তু খুব একটু কনফিউশনের কথা, এটা মনে রাখতে হবে। অবজেক্টের সাবজেক্ট আর সাবজেক্টের অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যার নাম অবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েসে তার নাম কি হয়? সাবজেক্ট হয়, সাবজেক্ট হয়। এতটুকু যদি বুঝতে পারেন, ভয়েস চেঞ্জ অনেক ক্লিয়ার হবে। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। প্রশ্ন করতে পারেন, স্যার এখানে বিন কেন আসলো? উপরের বাক্যে তো বিন ছিল না, তাই না? এখানে হঠাৎ করে বিন কোথা থেকে আনলাম? তো দেখেন, এই বিটা এসেছে, রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। এই যে হ্যাজ আছে না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাজ বসেছে প্রথম বাক্যে। আর দ্বিতীয় বাক্যে প্যাসিভ ভয়েস করতে গেলে এই হ্যাজ থাকলে হ্যাজ বিন বসে, হ্যাভ থাকলে হ্যাভ বিন বসে। অর্থাৎ ওই যে উপরে একটা চার্ট দিয়েছি না, এই চার্টটা একটু মুখস্থ করবেন। এই যে দেখেন, এই যে জায়গাটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। আর তারপরে কি হবে? এখানে হবে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়। ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, ভালোভাবে নিতে হবে। পাস্ট ইনডেফিনিটের একটা ভয়েস চেঞ্জ আমরা দেখব। পাস্ট ইনডেফিনিট কিভাবে দেখব? অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এ তো একটা ছেলে বাচ্চা মানুষও জানে। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, যেমন আই বট এ পেন। এই বট কোন জায়গা থেকে আসলো? বাই এর V2 ফর্ম হচ্ছে বট, আই বট এ পেন। এটার প্যাসিভ কি হবে? এ পেন ওয়াজ বট বাই মি, আমার দ্বারা একটি কলম কেনা হয়েছিল। অর্থাৎ মনে রাখবেন, প্যাসিভের গঠন অবজেক্টকে সাবজেক্ট,
প্লাস অজ বা ওয়ার প্লাস ভার্বের ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন দেখেন হি ড্রিউ আ পিকচার, এটা কোন বাক্য? পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য। হি ড্রিউ আ পিকচার। প্যাসিভে কি হবে? আ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। কেন ওয়াজ আসবে? ওই যে আমার বক্সের ভিতরে রুল অনুসারে বলছে যে পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য করতে গেলে এই যে দেখেন অজ ওয়ার আনতে হয়, সাবজেক্ট প্লাস অজ ওয়ার আনতে হয়। কি আনতে হয়? সাবজেক্ট প্লাস অজ ওয়ার। তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। কি বলেছে? হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হিম। দেখেন এই যে ভয়েস চেঞ্জ যেভাবে শিখাচ্ছি না, এইভাবে ভেঙে ভেঙে আপনি যদি ক্লাসগুলো আরো একবার দেখেন, ভয়েস চেঞ্জের উপরে আপনার আর কোনো প্রশ্ন থাকার কথা না। ভয়েস চেঞ্জকে 4টা ভাগে ভাগ করেছি, আজকে কেবল একটা ক্লাস নিচ্ছি, আরো 4টা থাকবে। পাস্ট ইনডেফিনিটে হি ড্রিউ আ পিকচার। আ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। উই অল ভিজিটেড দ্য জু লাস্ট ইয়ার। আমরা গত বছর চিড়িয়াখানা পরিদর্শনে গিয়েছিলাম। দ্য জু ওয়াজ ভিজিটেড বাই অল অফ আস লাস্ট ইয়ার। অ্যাডভার্বটা শেষে দিলে বেশি ভালো হয়, যে লাস্ট ইয়ার। ইম্পর্টেন্স দেখেন, সময় নির্দেশক ফ্রেজ যেমন নাও, টুডে, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, টুমরো, ইন 1971, ইন 1952, এম, এম, পিএম, এই শব্দগুলো প্যাসিভ ভয়েসে অবস্থানের পরিবর্তন হয় না, অর্থাৎ এগুলোকে অতিরিক্ত অংশ হিসাবে প্রেপোজিশন বাই এর আগে বসানো যাবে না। প্রেপোজিশন বাই এর এগুলো পরে বসাতে হবে। কেমন দেখেন, অ্যাক্টিভে বলছে ডিড হি মেট হার ইয়েস্টারডে। ডিড হি মেট হার ইয়েস্টারডে। প্যাসিভে কি হবে? ওয়াজ শি মেড বাই হিম ইয়েস্টারডে। এবার দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি যদি টেন্স পারেন, এই অ্যাক্টিভ প্যাসিভ আপনার জায়গায় খুবই সহজ হয়ে যাবে। অর্থাৎ সর্বমূলে টেন্স রয়েছে, এই জন্য আমি প্রত্যেকটা ক্লাসে টেন্সের ধারণা দিয়ে থাকি। শ্যামল চন্দ্র ভৌমিক, আপনি এই লাইনগুলো পড়েন, অ্যাক্টিভের গঠন এখান থেকে পড়েন, কি কি বলছে সবাই শুনবেন প্লিজ। Thank you, sir. Passive. Object subject plus was oblique where plus B plus B3 plus subjected object. Yes. Active. They were hurting me. Passive. I was being hurt by them. তাহলে হার্টের ভিতরে কিন্তু হার্ট, হ্যাঁ এটা বসে যাবে। তারপরে হি ওয়াজ সিঙ্গিং। He was singing a song. A song was being sung by him. হিম। তারপরে He was playing cricket. এইটার প্যাসিভ আমি দেইনি, এটা আপনি বলেন কি হবে? হি ওয়াজ প্লেইং ক্রিকেট। Cricket were being. হ্যাঁ, না ক্রিকেট ওয়াজ বিং হবে। ক্রিকেট ওয়াজ বিং হবে, যেহেতু এটা একটা খেলা, এটা ওয়াজ বিং হবে, ওয়ার বিং হবে না। ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই হিম। Sorry. Cricket was being প্লেড বাই হিম। played বাই by হিম। him. তারপরে যদি বলি হি ওয়াজ রাইটিং আ পোয়েম, সে একটা কবিতা লিখিতেছিল, তাহলে কি হবে? A poem was being by him. Yes, a poem was being written by him. Write, wrote, written. ভার্ব বাদ পড়ে যাবে না। এইবার দেখেন পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্সটা কে পড়বেন? নুরি, আপনি একটু পড়তে পারবেন? দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? পাস্ট পারফেক্ট টেন্সের যে হ্যাঁ পড়েন। এই যে পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভের গঠন। অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। প্যাসিভের গঠন অবজেক্টের সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্ট। অ্যাক্টিভ ইউ হ্যাড রাইটেন দ্য লেটার। প্যাসিভ দ্য লেটার গেট বিন রাইটেন বাই ইউ। অ্যাক্টিভ হ্যাড হি মেড দ্য মেল। প্যাসিভ হ্যাড দ্য মেল বিন মেড বাই হিম। রিপিটেন্সের ব্যবহার খুবই কম দেখা যায়। ইয়েস, এইখানে দেখেন, এখানে একটা কথা বলছে যে পারফেক্ট টেন্সে কিন্তু একটা হ্যাড থাকে। ইউ হ্যাড রিটেন দ্য লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে, তুমি একটা চিঠি লিখেছিলে। তাহলে এখানে প্যাসিভে কি হলো? দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই ইউ। দ্য লেটার, হ্যাঁ লেটার হ্যাড হবে, সরি এখানে কিন্তু হ্যাড হবে, এইচ এ ডি। আচ্ছা, তাহলে কি হলো? দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই ইউ। হ্যাড হি মেট দ্য ম্যান, সে কি মানুষটার সাথে দেখা করেছিল, সাক্ষাৎ করেছিল? এটা কিন্তু ইন্টারোগেটিভ।
ইন্টারোগেটিভ দেখে আমরা ভয় পাবো না, খুবই সহজ। হ্যাড দ্য ম্যান বিন মেড বাই হিম, এই দেখেন এখানে হ্যাড আছে না, তাই অ্যাক্টিভে কিন্তু একটা হ্যাড থাকে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড। আর যখন আমরা এইটা প্যাসিভ করব তখন কিন্তু দেখেন এখানে হ্যাড বিন চলে এসেছে। এই হ্যাড থাকলে হ্যাড বিন কিভাবে আনতে হয় এটা আমাদের উপরে সেই চার্টের ভিতরে রয়েছে। চার্টটা আপনারা কাইন্ডলি একটু মুখস্থ করে নেবেন। তো দেখেন এই যে প্যাসিভ ভয়েসের ব্যবহার শেখানোর পরে এইখানে কয়েকটা এক্সারসাইজ আমি দিয়েছি আপনাদের জন্য, এইগুলো আপনারা একটু করবেন। এক্সারসাইজ অফ ডিরেক্ট প্যাসিভ ভয়েস উইদাউট ইউজিং বাই। এখানে বাই ব্যবহার করা যাবে না, আমরা তো এতক্ষণ বাই এর ব্যবহার করে আসছি তাই না, বাই ব্যবহার করব না। যেমন বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, দ্য ক্যাট ওয়াজ কিল্ড। এখানে কি লেখা আছে যে রহিম বা করিম বা রনি বা রীতা কে হত্যা করেছিল? লেখা নেই। কি বলতে হবে? বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, দ্য ক্যাট ওয়াজ কিল্ড। পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড টাইমলি। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হইয়াছে, ইয়েস্টারডে আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। কে পাঠাবে? এখানে কোনো সাবজেক্ট নেই। আচ্ছা, রাজুকে পাঠানো হবে, কেউ না কেউ তো পাঠাবে তাই না? তো এখানে সে যদি না থাকে, সাবজেক্ট যদি নিষ্ক্রিয় থাকে, তখন এই বাক্যগুলো প্যাসিভ ভয়েসে আপনারা করবেন। তো এইগুলো কিন্তু এখানে এক্সারসাইজ থাকবে, EXERCISE মনে রাখবেন, এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আপনারা একটু করবেন। এই নিচেই দেখেন আমি আপনাদের টেন্সটা যেন আপনারা ভুলে না যান, টেন্সের কিছু ট্রান্সলেশন দিয়ে রেখেছি। তারা কি পরীক্ষায় পাশ করেছে? আমি কি 5 ঘন্টা ধরে পড়ছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না, এই বাক্যগুলো আপনারা একটু প্রিপেয়ার করে এগুলো একটু করে রাখবেন। তো আজকে আমি আরো একটু প্রেজেন্টেশনের দিকে যেতে চাচ্ছি। গত ক্লাসে আমরা কিসের উপরে কথা বলছিলাম বা প্রেজেন্টেশনটা কোথায় ছিল, এটা আমাকে একটু হেল্প করতে হবে প্লিজ। Sorry. প্রাইস হাইক দেওয়া ছিল নাকি কোনো বিষয় দেওয়া ছিল কিনা প্লিজ? Eid festival. ঈদ ডে ছিল স্যার। হ্যাঁ, Eid ঈদ day. ডে, ইয়েস, ঈদ ডে। তো আমরা গত কিছুদিন আগে ঈদ পালন করেছি। এখানে নুরি, আপনি আমাদের পবিত্র ইসলাম ধর্মের রয়েছেন একমাত্র, আপনি ঈদ ডে কিভাবে পালন করেছিলেন? এখানে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ নুরি, এইভাবে বলে আপনি ঈদ ডে সম্পর্কে দুই একটা বাক্য একটু বলেন, আমরা সবাই শুনবো যে আপনি আপনার ঈদে কি কি করেছিলেন। স্টার্ট নাও, এইভাবে শুরু করবেন, গুড আফটারনুন এভরিওয়ান, দিস ইজ নুরি বিফোর ইউ, ইন ফ্রন্ট অফ ইউ, এইভাবে একটু বলবেন। হ্যাঁ বলেন, কথা না বললে কখনো ফ্লুয়েন্সি যাবে না। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন good evening everyone. How are you? This is Noreen. First, I would like to thank my honorable moderator, Hosenjit sir, Yes. for giving me such chance to say a few words about the selected topic in front of you. Eid Day. Today's topic is Eid Day. Dear audience, Eid Day is very festival. My Eid Day was very nice. I had fun with my family and sibling. We ate many delicious food. My sister and I made many different kind of cake. My sibling and I went to the river and took many photos. That's all about me. Thank you very much for your kind attention. See you next. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন কত সুন্দর ছোট্ট প্রেজেন্টেশন, কিন্তু খুব কারেক্টলি সেন্টেন্স গুলো বলতে পেরেছে। তো এখানে আমরা আরো একটু কথা বলবো। আমরা বলবো যে ঈদ ডে তে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম, প্রথম থেকে শুরু করব যে দিনের শুরুতে আমরা খুব সকালে ঘুম থেকে উঠলাম, তারপর আমরা ফজর প্রেয়ার সেরে নিলাম, তারপর ঈদগাহে গিয়ে নামাজ পড়লাম। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আমাদেরকে বলতে হবে। তারপর আমাদের বাড়িতে অনেক রিলেটিভস এসেছিল, আমরা কিছু রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম যাদের বাসা আমাদের বাসার নিকটে, তাই না? এইভাবে কিন্তু কথাগুলো বাড়াতে হবে, কথা বলতে হবে, কথা বলা প্র্যাকটিস করবেন। আর কেউ কিছু বলবেন ঈদের উপরে কেউ? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, বলতে হবে, বলেন। Namaskar. I would like to tell about my sharing the Eid festival. Thank you very much for giving me a chance. I hope that you are well. I am fine. I am Nupur Satya. What's up? Are you? A few days ago, it was celebrated Eid festival.
Eid festival was very enjoyable day. Every year comes around Eid festival. Eid festival day was a very interesting subject. Eid Salam. This year, the Eid holiday was 9 days. The holidays was 5 days we went to Dhaka and 4 days we went to Rajshahi. The holiday was all my family get together. The family get together was eating the menu. First of all, mutton, biryani, fish, kebab, prawn, etc. We had finished the eating, then sit the all family members, told the story. Then we left for Rajshahi because our left, my vacation was over. That's all about me. You're about it festival vacation details say. Thank you very much to be attention. Stay well. Good night. বাহ, সুন্দর কথা বলছেন, ভেরি নাইস, এক্সিলেন্ট প্রেজেন্টেশন। গত ক্লাসের থেকে আজকের প্রেজেন্টেশনটা আপনার অনেক ভালো হয়েছে, খুব ভালো। এইভাবে দেখেন, এই যে প্রেজেন্টেশন দেওয়া, এটা কি কঠিন কোনো কিছু?